ঈদের ফিরতি যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের দুর্ভোগ চরমে, নৌপথেও যাত্রী চাপ। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জনের প্রাণহানি, আহত 15। পদ্মা সেতুতে দুর্ঘটনায় 2 জন নিহত। জোয়ার বৃষ্টির পানি আর বর্জ্য অব্যবস্থাপনায় বরগুনায় ডেঙ্গু প্রকোপ, বিশেষজ্ঞরা সতর্ক করলেও পদক্ষেপ নেই প্রশাসনের। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এবং নোয়াখালীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য অপরাধমূলক কাজে বাড়ছে নিবন্ধনহীন যানের ব্যবহার। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন আনি। শুরুতেই এখন ফেরার প্রসঙ্গ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। এতে সেতুর টোল প্লাজা থেকে শুরু করে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত সৃষ্টি হয়েছে প্রায় 18 কিলোমিটার যানজট। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, যানজটে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া এই যানজট নিরসনে কর্তৃপক্ষের তৎপরতায় বা কেমন দেখছেন আপনি? যানজটে যারা কর্মস্থলে ফিরছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি সকাল থেকে এই মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরতে আমি দেখেছি যে কেউ কেউ 1 থেকে 1.5 ঘন্টা যাবত, কেউ 3 ঘন্টা যাবত এই মহাসড়কে আটকে আছেন। এবং আমাদের এক পরিচিত এক ভাই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 6 ঘন্টায় অতিক্রম করেছে, যেখানে 15 থেকে 20 মিনিট সময় লাগে সর্বোচ্চ। এই পরিমাণ তীব্র যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর কারণ হিসেবে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এই অতিরিক্ত যানবাহনের চাপ, এছাড়াও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা এবং সেতুতে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজটের নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। আর এছাড়াও কর্মস্থলে ফেরা মানুষ, বিশেষ করে এলেঙ্গা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, রাবনা, নগর জলপাই বাইপাস সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে আমি কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করেছি। আমার পেছনেও শত শত মানুষ কর্মস্থলে ফিরছেন। তারা বলছেন যে কেউ 3 থেকে 4 ঘন্টা যাবত দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছেন না। এতে করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ এবং মোটরসাইকেলে তারা ঢাকায় ফিরছেন। তারা বলছেন যে গণপরিবহন না পেলেও স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া 1.5 থেকে 200 টাকা, সেখানে তারা ভাড়া দিতে হচ্ছে প্রায় 5 থেকে 600 টাকা। এই বিষয়ে তারা প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার মতো। তো এই ছিল আমার কাছে এনি সবশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, সেই খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঘাটে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ আছে কিনা, এছাড়া যাত্রীদের স্বস্তি দিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আজ সকাল থেকে আমি ভোলার ইলিশা লঞ্চ ঘাট রয়েছি। এখানে সকাল থেকে যাত্রীর তুলনায় লঞ্চ স্বাভাবিক থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঘাটে কোনো লঞ্চ কিন্তু এখন পর্যন্ত নেই। বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর রুটে এই দুর্ভোগের চিত্র কিন্তু রয়েছে। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখানে যে সংখ্যক জনসংখ্যা রয়েছে বা যাত্রী রয়েছে তারা কিন্তু লক্ষ্মীপুরে যাবে। শুধু লক্ষ্মীপুর নয়, এই রুট থেকে প্রায় সারা দেশের 21টি জেলার যাতায়াতের সংযোগ
নৌপথ বলা চলে। এই নৌপথ দিয়ে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে মানুষ। সেক্ষেত্রে এই নৌপথ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু বিআইডব্লিউটিএ কিন্তু এখানে কিন্তু বাড়তি নৌ সার্ভিস চালুর কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত নৌ সার্ভিস চালু করেনি। এতে করে আগামীকালকে আজকে ছুটি শেষ, আগামীকাল থেকে অফিস আদালত শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু চাকরির জীবিকার তাগিদে কিন্তু লোকজন বাধ্য হয়ে অধিক ভাড়া দিয়ে কিন্তু ফিটনেসবিহীন নৌযান, বিশেষ করে স্পিড বোট এবং স্টিলের ইঞ্জিন চালিত যে সকল ট্রলার রয়েছে সেগুলো দিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাচ্ছেন। আমি যাত্রীর সাথে কথা বলে আরেকটি বিষয় জানতে পেরেছি, তাদের অনেকেরই কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ কক্সবাজার বিভিন্ন রুটের অগ্রিম বাসের টিকিট কাটা রয়েছে। সেক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত সময়, নির্ধারিত সময়ের তুলনায় ওপারে না পৌঁছাতে পারাতে তারা যে টিকিট কিনেছে তা নিয়েও কিন্তু তারা একরকম দুর্ভোগে পড়েছেন বলে কিন্তু আমরা দেখেছি। যেই নৌ রুটে বিশেষ করে যেই স্পিড বোট বা ট্রলারে তারা যাচ্ছেন, সাধারণ সময়ে যে ভাড়া থাকে তার থেকে 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে কিন্তু একরকম জিম্বি করে তাদেরকে এখানকে ঘাট পারাপার হওয়ার চিত্র কিন্তু দেখেছি। এক্ষেত্রে বিআরডব্লিউটিএ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে বা বিগত দিনে যেরকম জেল জরিমানা বা অভিযান মোবাইল কোর্ট চলমান থাকলে কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘাটগুলোতে একরকম প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ দেখিনি। প্রশাসনের একরকম উদাসীন ভাব রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বোচ্চ তথ্য। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষে, খবরে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় চট্টগ্রামেও বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর অলঙ্কার মোড় থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, যানবাহনের চাপ কেমন দেখছেন? এছাড়া নগরীতে যানজটের ভোগান্তি চোখে পড়ছে কিনা জানাবেন। টানা 10 দিন ঈদুল আজহার যে ছুটি সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। আগামীকাল থেকেই মূলত অফিস আদালত খুলবে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে চট্টগ্রাম শহরের যে 3-4টি প্রবেশ মুখ রয়েছে সেখানে শহরে ফেরা মানুষের ভিড়। বিশেষ করে আমরা দেখেছি দক্ষিণ চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা, অক্সিজেন মোড় এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে অলঙ্কার মোড় অর্থাৎ সিটি গেট এলাকা। এই জায়গাতে সকাল থেকে কিন্তু শহরে ফেরা মানুষের প্রচুর ভিড় আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ উত্তরবঙ্গ এবং ঢাকা থেকে যারা চট্টগ্রাম শহরে আসেন তারা এই প্রবেশ মুখ দিয়ে এই শহরে প্রবেশ করেন, যার কারণে এই জায়গাতে বেশি ভিড় আমরা লক্ষ্য করছি। যারা আসলে এই ছুটি কাটিয়ে শহরে ফিরছেন আগামীকাল কিংবা আজকেই কর্মক্ষেত্রে যোগদান করবেন, তারা বলছেন যে এবারের ঈদের যে ছুটি এবং যাতায়াত ছিল তাদের অনেকটা স্বস্তিদায়ক ছিল। আজকেও কিন্তু অনেকটা ভোগান্তি ছাড়াই তারা শহরে যথাসময়ে আসতে পেরেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ভাড়ার ক্ষেত্রে অন্যান্য সময়ে আমরা দেখি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সেই জায়গাতে এবার কিন্তু তেমন বেশি এই দৃশ্যটি চোখে পড়েনি। অর্থাৎ যারা যাত্রী তারা বলছেন নির্ধারিত ভাড়া দিয়েই মূলত তারা চট্টগ্রাম শহরে আসতে পেরেছেন এবং যাওয়ার সময়ও তেমন বেশি অতিরিক্ত ভাড়া দিতে হয়নি। অনেকটা স্বস্তির যাত্রা বলছেন তারা। এবং চট্টগ্রাম সড়ক পথের যে শহরে ফেরা, এটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রেলপথেও সকাল থেকে যথাসময়ে ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মানুষ তাদের গন্তব্যে আসতে পেরেছে এমনটি আমাদেরকে জানিয়েছে এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন। ঈদের ফিরতি যাত্রা খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দিনাজপুরের খোরাঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় রাত 3:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই 2টি ট্রাকের পেছনে ধাক্কা দেয় নাবিল পরিবহনের একটি নৈশকোচ। এ সময় ঘটনাস্থলে 5 জন নিহত হয়, আহত হয়েছেন আরও 15 জন। তাদেরকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। বাস ট্রাক সংঘর্ষে হতাহতের আরও খবর জানাতে খোরাঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনি জানাবেন যে এই দুর্ঘটনাটি কিভাবে হলো, এছাড়া নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা, আর আহতদের অবস্থা এখন কেমন?
এই যে দুর্ঘটনাটি ঘটেছে মূলত স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছিল তারা যেটি বরাত দিচ্ছেন যে বিশেষ করে যে আমবোঝাই ট্রাকটি রয়েছে সেটি মেরামতের কাজ করছিলেন পুলিশ এবং স্থানীয় কিছু শ্রমিক। ঠিক রাত 12টার কিছুক্ষণ পরে তারা কিন্তু এই মেরামতের কাজ করছিলেন। এ সময় যে নাবিল পরিবহনের যে বাসটি রয়েছে সেটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে এই ঘোড়াঘাট উপজেলার যে নুরজাহানপুর এলাকা রয়েছে সেই জায়গাটি যখন আসে তখন তাদেরকে পুলিশ সিগন্যাল দিল, সেই সিগন্যাল ওভারটেক করে যাওয়ার সময় আসলে দ্রুত গতিতে থাকার কারণে তারা কিন্তু এই আমবোঝা যে পিকআপটি রয়েছে সেখানে কিন্তু ধাক্কা দেয় এবং সেখান থেকে কিন্তু বালু বোঝা একটি ট্রাক সামনে ছিল এবং সেখানেও সেটি ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় এবং পরে 2 জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও 2 জনের মৃত্যু হয়ে মিলে মোট 5 জন এখন পর্যন্ত আমরা নিহতের সংখ্যা পেয়েছি এবং নিহতের সংখ্যা 5 জনের মধ্যে 3 জনের পরিচয় শনাক্ত হয়েছে। তার মধ্যে একজন সেনা সদস্য রয়েছেন এবং সেই সেনা সদস্যের বাড়ি পঞ্চগড়ে। এবং এখন একটি জিনিস জানি সেটি হচ্ছে যে রংপুর থেকে সিআইডি ক্রাইম টিম একটি এসেছে এবং তারা কিন্তু অধিকতর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা কিছুক্ষণ পর আমরা হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি মানে তাদের পরিচয়গুলো, তারা কোথায় যাচ্ছিলেন এবং তাদের পরিচয়গুলো কি সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো। সব মিলে এই ছিল আমার কাছে ঘোড়াঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। দিনাজপুরের সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে পদ্মা সেতুর ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ট্রাকে বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। এ সময় প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। রাত 11টার দিকে খুলনা থেকে আসা ইমাদ পরিবহন একটি তেল ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 1 জন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। আহত হয়েছেন 10 জন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিবহন দুটি সরিয়ে নেয়। সেতুর উপরে কেমিক্যাল ছড়িয়ে যাওয়ায় তা পরিষ্কার করতে সময় লাগায় প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। জাজিরা প্রান্ত ছাড়িয়ে শিবচর পর্যন্ত দেখা যায় তীব্র যানজট। পরে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল শুরু হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, গঠন করা হয়নি কোনো তদন্ত কমিটি। পদ্মা সেতুর 2 নম্বর পিলারের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পায় যে একটি ট্রাক দাঁড়ানো ছিল, এই ট্রাককে পিছন থেকে ইমাদ পরিবহন ধাক্কা দেয়। ধাক্কা দিলেই ঘটনাস্থলে 1 জন নিহত হয়, 10 জন আহত হয়। 10 জনকে আমরা উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে প্রেরণ করি। হাসপাতালে 1 জন নিহত হয়। একটা লেনে গাড়িটা বন্ধ ছিল, বন্ধ করে আমরা ফায়ার ব্রিগেডের মাধ্যমে আমরা আমাদের যে ওয়াটার ট্যান্ডার আছে ওয়াটার ট্যান্ডার দিয়ে পুরা পানি মেরে দিয়ে পুরা জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। আপাতত কোনো সমস্যা নেই, এখন যান চলাচল স্বাভাবিক আছে। বরিশাল বিভাগ জুড়ে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 1 জন, আর এখন পর্যন্ত পুরো বিভাগে মারা গেছেন 8 জন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। বরিশাল বিভাগ জুড়েই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এটি প্রতিনিয়তই কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 21 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরগুনাতে এই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, যা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে আসলে ডেঙ্গুর এখন পর্যন্ত কোনো আলাদা ইউনিট করা হয়নি, তবে চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ নেই। এখানে যারা রোগী আছেন কিংবা ভর্তি হয়েছেন তারা বলছেন যে তাদের চিকিৎসা সেবা ভালো হচ্ছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না এক্ষেত্রে। এবং একটু জানিয়ে রাখি যে 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 21 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং বরগুনায় একই সময়ে 74 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ থেকে বোঝাই যাচ্ছে যে আসলে বরিশালের থেকে বরগুনায় আরও বেশি আক্রান্তের হার কিন্তু রয়েছে, বাড়তি রয়েছে। এবং একই সাথে যদি বলি যে 24 ঘন্টায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 1 জনের এবং মোট বরিশাল বিভাগে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন বরগুনার এবং 3 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এবং এই বর্তমানে এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 89 জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং পুরো বরগুনাতে 211 জন রোগী ভর্তি রয়েছে। সব মিলিয়ে বরিশাল বিভাগ জুড়ে 338 জন রোগী কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। এবং এই চলতি বছরে গত 1 তারিখ থেকে আজ পর্যন্ত, গত 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত বরিশালে প্রায় 323 জন
রোগী ভর্তি ছিল এবং বরগুনাতে প্রায় ১৬26 জন রোগী কিন্তু এই সময় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তো এ বিষয়ে আসলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে আসলে নিজেদের সচেতনতার পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষার জন্য বাড়তি বিভিন্ন ধরনের নিজের যে সচেতনতা সেটি বাড়ানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশালে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এবছর এডিস মশার প্রকোপের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালে চিকিৎসক সংকট ভোগান্তি বাড়াচ্ছে। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় ১২ লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের মোট আক্রান্তের 25%ই এ জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই 2 থেকে 3 জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। পর্যাপ্ত বৃষ্টি ছিল, এখন শুকনো দিন হয়েছে, এখন আমি পরিষ্কার করবো আর কি। আমাদের এখানে প্রত্যেক ঘরে 3 জন 4 জন ডেঙ্গু রোগী এখন বর্তমানে। আমাকে বাসা মুড়িপট্টি ওদের ড্রেন ট্রেন কিছুই পরিষ্কার করা হয় না। গত মে মাসের শেষ ভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারী বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টিপাত শেষের পর যে তাপ প্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয় এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গুর রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। স্থানীয়রা বলছেন বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে 6 মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। 2021 সালে 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার চালু হয়নি এখনো। এছাড়া ডাস্টবিনগুলো হয়েছে বেদখল। ওষুধ দেওয়া লাগবে, সেখানে দেয় না। ওই এখানে আসে একটু এখানে দিয়ে যায়, অন্তত 20টা বাসা থাকলে এক বাসায় একটু দেয় আর কোথাও ঢোকে না। এরা ময়লা এই জায়গায় ফেলাই নিয়ে ও জায়গায় ফেলাই নিয়ে ময়লা কোনো পরিষ্কার হয় না। ক্লিনিক্যাল বর্জ্য যেখানে সেখানে ফেলতেছে, খালের মধ্যে ফেলতেছে, কেউ এই ডোবার পাশে ফেলতেছে, রাস্তার পাশে ফেলতেছে। এটা দিয়েই তো রোগ ছড়াচ্ছে। বরগুনা জেলায় কেন ডেঙ্গুর প্রকোপটা মানে 1/4 ডেঙ্গুর সংক্রমণ কেন বরগুনায় বেশি, এ কারণে আমরা আইইডিসিআর সেখান থেকে যে এখানে বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য আমরা পত্র প্রেরণ করেছি এবং যোগাযোগ করেছি। ওনারা এই ঈদের ছুটির পরপরই এই বিশেষজ্ঞ দল আসবে এবং এখানে গবেষণা করে দেখবে যে কেন এখানে এই ডেঙ্গুর এই মানে প্রকোপটা এত বেশি হচ্ছে। সিভিল সার্জন জানান ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তারা। রোগীকে জায়গা দিতে পারছি না, আমাদের ক্যাপাসিটির অনেক বেশি রোগী এখানে আমাদের ভর্তি আছে। আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। আইসিইউর সুবিধা এখনো নাই আমাদেরকে, সেটা আমরা লিখেছি। আইসিইউ, সিসিইউ এই সমস্যাটুকু আমাদের এখানে আছে, আমরা তার জন্য লিখেছি, বলেছি, আশা করি সেটাও সমস্যার সমাধান হবে। আমাদের যেহেতু করোনার প্রাদুর্ভাব হয়ে যাচ্ছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 2019 সাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালের মেঝেতেও কানায় কানায় পূর্ণ ডেঙ্গু রোগীতে, বেড়েছে মৃত্যুর মিছিল। তাই গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ না নিলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এই জনপদে এডিস মশার ব্যাপক হারে উপস্থিতি সম্পর্কে আরও গবেষণাপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দেশে আবারও বাড়ছে করোনা আতঙ্ক। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। তবে হাসপাতালে কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে শনাক্ত কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। কিট সংকটের কারণে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে, এছাড়া সংকট নিরসন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন।
মূলত যে প্রতিদিনই কিন্তু করোনা যে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী, গেল এক সপ্তাহে কুষ্টিয়ায় ৬০ জন রোগী আসলে ভর্তি হয়েছেন, তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন। মূলত যে করোনা যে শনাক্তের যে বিষয়টি, সেটি কিন্তু যে হাসপাতালে কিট সংকট রয়েছে এবং আমার ঠিক পেছনে দেখছেন যে পিসিআর যে ল্যাব, এখানে যে করোনা পরীক্ষার যে বেশ কিছু যে ল্যাবের যে বেশ কিছু সরঞ্জাম আসলে চুরি হয়েছে বলে এরকম আসলে আমরা খবর পেয়েছি। এই বিষয়ে আসলে এতেই যে পরীক্ষা সেটি কিন্তু হচ্ছে না, এতে প্রতিদিনই যে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও সেটি জানা সম্ভব হচ্ছে না। এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে আরএসএস বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের সাথে। তিনি বলছেন যে আইসোলেশন ওয়ার্ড সহ সব কিছু প্রস্তুত থাকলেও কিন্তু এর চিত্র কিন্তু ভিন্ন রয়েছে। আমি সকাল থেকে ঘুরেছি হাসপাতালে, যে আইসোলেশন ওয়ার্ড সহ অন্যান্য যে বিষয়গুলো সেখানে কিন্তু নানা সংকট রয়েছে। এছাড়াও আমি কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছি এই নিয়ে। এখন পর্যন্ত যে জেলায় যে করোনার যে সতর্ক বার্তা এবং যে সচেতনতা বৃদ্ধির যে মাইকিং যে প্রচারণা যে বিষয়টি, সেটি কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে আমাদের চোখে পড়েনি। এছাড়া একটু বলে রাখি যে 20 সালের যে 8 মার্চে কিন্তু কুষ্টিয়া জেলায় যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে 855 জন রোগী। এছাড়াও যে আক্রান্ত ছিল 4,000-এর বেশি আসলে আক্রান্ত ছিল। এতে যে কুষ্টিয়ার যে করোনার যে উপসর্গ নিয়ে যে আতঙ্ক, সেটি কিন্তু প্রতিদিনই ছড়াচ্ছে এবং সেই আতঙ্কে কিন্তু বেশ ভয়ে আতঙ্ক রয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। অ্যানি, কুষ্টিয়ায় বাড়ছে করোনা আতঙ্ক, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। নোয়াখালীতে কোনোভাবেই দমানো যাচ্ছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। বেপরোয়া এই যানের কারণে একদিকে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া এসব বাহনে করে নানা অপরাধমূলক কাজ করছে দুর্বৃত্তরা। ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। নোয়াখালী সদর সহ বিভিন্ন উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা। তবে বেশিরভাগেরই নেই নিবন্ধন। অপহরণ, চুরি, ছিনতাইয়ের প্রধান মাধ্যম হয়ে উঠেছে অবৈধ এসব বাহন। সিসি ক্যামেরায় বিভিন্ন সময় অপরাধের চিত্র ধরা পড়লেও নাম্বার প্লেট না থাকায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অপরাধীরা। ওদের চকচকে আরেকজন নেই, আবার একটু পরে আরেকজন, তখন থেকে সিএনজিটা ফুল হয়ে যায় এবং তারা ওই লোককে তারপর অ্যাটাক করে। আমরা যখন মাইজদির দিকে যাই বা মাইজদি থেকে আসি, আমাদের এখানে সন্ধ্যার পরে যে কিছু চক্র থাকে, এখানে চক্রদের কাজই হচ্ছে এখানে যৌন হয়রানি করা, মেয়েদেরকে এবার হেনস্থার শিকার করা। ওরা যাত্রী না, ওরা একটা চক্র, ওই সিএনজির মধ্যে ওরা বসেছিল এবং এরকম করে কিছু ঘটনা হয়তো সামনে আসছে, বাট এমন অনেক ঘটনা দেখা যাবে যে আসেও নাই সামনে। পাশাপাশি চালকদের অধিকাংশেরই নেই প্রশিক্ষণ, নেই ড্রাইভিং লাইসেন্সও। অবৈধভাবে চলা এসব অটোরিকশার স্বেচ্ছাচারিতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়ক মহাসড়কে বাড়ছে যানজট। এই যে অবৈধ সিএনজি যেগুলো আছে, এগুলাকে রেজিস্ট্রেশনের আওতায় বা এগুলাকে মাইজদি নোয়াখালী মাইজদি যে মহাসড়ক আছে বা চৌমনি যে রোডটা আছে, এখান থেকে উঠিয়ে নেওয়া হোক। সিএনজিগুলো নাম্বারবিহীন আছে, অচিরে সিএনজিগুলো চলাচল বন্ধ করে দেন, আর না হলে নাম্বার প্লেটের ব্যবস্থা করে দেন। আমাদের শহরে অনেকগুলো সিএনজি, এগুলো অনেক সিএনজিগুলোতে কাগজপত্র ক্লিয়ার নাই, আপডেট নাই, গাড়িতে চলতে আছে, 800 টাকা করতেছে। এদিকে চালক ও মালিকদের দাবি, জেলায় দীর্ঘদিন সরকারিভাবে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বৈধতা ছাড়াই সড়কে নামতে বাধ্য হচ্ছেন তারা। নাম্বার প্লেট এখন নোয়াখালীতে আপাতত বন্ধ আছে, স্থগিত আছে। এখন বলতেছে সরকার হইলে তো নাম্বার প্লেট চালু করি। আমাদের গাড়ি হইলো 9টা 3 রানের আইছে, আর 6 রানের এখন মনে করেন নাম্বার ছাড়া। দেখা গেছে 4 বছর 5 বছর পরে আমরা লাস্টের নম্বর পাইছি, 3টে গাড়ির নম্বর পাইছি, আমার আর 2টে গাড়ির নম্বর বিহীন আছে। জরিমানা করেও সড়ক থেকে কমানো যাচ্ছে না এই যানের দৌরাত্ম্য। এই গাড়িগুলো কিন্তু সবই হলো ইম্পোর্ট করা গাড়ি, নাম্বারবিহীন গাড়ি বলতে যেটা সিএনজি অটোরিকশার কথা বলছি আর কি, এগুলো ইম্পোর্ট করা গাড়ি। আর ইম্পোর্ট করার পরে এগুলো ডিলারশিপ দেওয়া হয়েছে, সমগ্র বাংলাদেশে আছে। তো এগুলো সাধারণ জনগণ বুঝে না বুঝে কিনে নিচ্ছে। জেলার 9 উপজেলায় 40,000-এর বেশি সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও নিবন্ধন রয়েছে মাত্র 15,000-এর। নাসিম শুভ, এখন নোয়াখালী। জামালপুর শহরে ব্রহ্মপুত্র শাখা নদের উপর নেই কোনো সেতু। ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন শত শত মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। এ অবস্থায় স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জুয়েল রানার প্রতিবেদনে বিস্তারিত।
জামালপুর পৌরসভার ব্রহ্মপুত্র শাখা নদের তীরবর্তী নাওভাঙ্গা চর, যেখানে ৫ শতাধিক পরিবারের বসবাস। তবে গ্রামে নেই কোনো গুরুত্বপূর্ণ দপ্তর কিংবা হাসপাতাল, তাই যে কোনো প্রয়োজনে প্রতিদিন ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো পার হয়েই ওপারের পাথালিয়া গ্রামে যেতে হয় বাসিন্দাদের। স্থানীয় জানান, নদ পারাপারে কোনো সেতু না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় রোগী ও স্বজনদের। কারণ ব্রহ্মপুত্র নদের পারে পাথালিয়া গ্রামে রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, আর এটি কেন্দ্র করেই আশেপাশে গড়ে উঠেছে ওষুধের দোকান। তাই ওষুধ কিনতে কিংবা চিকিৎসা সেবা নিতে সাঁকো পার হয়ে যেতে হয় তাদের। এতে অনেক সময় ঘটে দুর্ঘটনাও। ভাঙ্গা সাঁকো আছে, ওইটা পার হয়ে সাঁকুর অপোজিট সাইডে ওষুধের ফার্মেসি, সেখান থেকে ওষুধপত্র নিতে হয়। আমাদের বয়স্ক মানুষের জন্য চলাফেরা করা খুবই মুশকিল। স্কুলে যাওয়ার সময় অসুবিধা হয়। সাঁকুর থাকে একটা ব্রিজ হলে সুবিধা হইতো, বাচ্চা কাচ্চা নিয়ে তো আসন নাগে, ওষুধপাতি নেন নাগে। এই সাঁকো পার হতে গেলে দেখা যায় যে অনেক সময় আমরা হুচট খায় পড়ে যাই। ভাঙ্গা সাঁকো লক্ষ্যযোগ্য সাঁকো দিয়ে। স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানান, এখানে সেতু নির্মাণ হলে হাসপাতালের রোগী ও স্বজনদের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে স্থানীয়দের আর্থসামাজিক সুবিধাও বাড়বে। এই এলাকার মানুষের যাতায়াত থেকে শুরু করে সকল ধরনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্কুল কলেজের ডেভেলপমেন্টের জন্য এই ব্রিজের কোনো বিকল্প নেই। এই ব্রিজ স্থাপন করে এই ২৬ লক্ষ মানুষের সেবা এবং সুবিধা বঞ্চিত মানুষদের সেবা নেওয়ার সুযোগ করে দিবেন। পৌর কর্তৃপক্ষ বলছে, নদের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে, আর প্রকল্পের মাধ্যমে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির কর্মকর্তাদের। প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে প্রায় ২ থেকে ২,৫০০ লোক চলাফেরা করে, কিন্তু পৌরসভার পক্ষে এত টাকা দিয়ে ওই বৃষ্টি করে দেওয়া সম্ভব না। তাই আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপপূর্বক প্রকল্প গ্রহণের ব্যবস্থা করা হবে এবং বরাদ্দ পেলে পরে দ্রুতই আমরা কাজ বাস্তবায়ন করা হবে এবং সেক্ষেত্রে জনগণের সমস্যা লাঘব হবে। ভোগান্তি লাঘবে শিগগিরই নদের ওপর সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা। এখন জামালপুর। ঈদের পর দ্বিতীয় হাটেও জমেনি যশোরের রাজার হাটে চামড়া বেচা কিনা। কাঙ্ক্ষিত দাম না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সরকার নির্ধারিত দামে চামড়া বেচা কিনা হচ্ছে কিনা জানাবেন, আর বেচা কিনা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? পরবর্তী আজকে দ্বিতীয় হাটে, এই হাটে আমরা দেখছি যে চামড়ার পরিমাণ যে উঠেছে, প্রায় ২০,০০০ চামড়া উঠেছে। এই হাটে আমরা মাত্র ৫,০০০ চামড়া ছিল, সেই তুলনায় চামড়া বেশি উঠলেও কিন্তু যে ব্যবসায়ীদের যে কাঙ্ক্ষিত সেই পরিমাণ চামড়া কিন্তু এখানে প্রায় ৩০ থেকে ৪০,০০০ চামড়া কিন্তু এখানে ওঠার কথা ছিল, সেই তুলনায় চামড়া ওঠেনি। যদিও যে ২০,০০০ চামড়া উঠেছে, আমরা প্রায় যদি ৫০০ টাকা করেও প্রতি পিস বিক্রি হয়, প্রায় কোটি টাকার লেনদেন কিন্তু এখানে হবে। তারপরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সরকারদের নির্ধারিত মূল্য রয়েছে ৫৫ থেকে ৬০ টাকা প্রতি বর্গফুট যে লবণযুক্ত চামড়া রয়েছে, গরুর চামড়া, সেটি কিন্তু বিক্রি হচ্ছে না। প্রতি পিস বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত। এই অবস্থা কিন্তু ছাগলের চামড়ার ক্ষেত্রে। ছাগলের চামড়া এবারে বিক্রি নেই বললে চলে, যদিও সরকার বেঁধে দেওয়া রেট রয়েছে প্রতি বর্গফুট ২২ টাকা থেকে ২৭ টাকা পর্যন্ত। খাসি বকরি যেটা রয়েছে সেটা ২০ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত, কিন্তু এখানে হচ্ছে ৫ থেকে ১০ টাকার মতো। এই যে ব্যবসায়ীরা রয়েছেন এখানকার, যারা আড়তদাররা রয়েছেন, তারা বলছেন তাদের যে বকেয়া টাকা সেটি পরিশোধ করেনি। পাশাপাশি ব্যাংক বন্ধ রয়েছে দীর্ঘ প্রায় ১০ দিন। সেই ব্যাংক বন্ধ থাকার কারণে তারা টাকা উত্তোলন করতে পারেনি, অর্থাৎ লেনদেন হয়নি, সে একটি কারণ রয়েছে। পাশাপাশি লবণের দাম রয়েছে, মজুরিরও বৃদ্ধি রয়েছে। সব মিলে কিন্তু চামড়া কুড়াই ক্ষেত্রে তারা কিন্তু অনেকে হাটে আসেনি চামড়া কুড়াই ক্ষেত্রে। সেইভাবে আমার পেছনে দেখছেন যে চামড়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনো বিক্রি হয়নি বেশিরভাগ চামড়া। যারা একদম প্রান্তিক, যারা মৌসুমী ব্যবসা রয়েছেন, যারা মাদ্রাসা থেকে চামড়া নিয়ে আসছেন, তারা কিন্তু এই বাজারে এসে চামড়া কিন্তু গত হাটের থেকেও ১০০ টাকা পিসে কম বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে ট্যানারি মালিকরা তাদের টাকা না দিলে তারা ক্রয় ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে ট্যানারি মালিকরা বলছেন যদি বিদেশে এই চামড়া রপ্তানি করা যেত তাহলে হয়তো আর বেশি চামড়ার ক্রয় বিক্রয় হতো। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।
তীব্র দাবদাহে অতিষ্ঠ উত্তরের জনজীবন। গতকাল নীলফামারীর সৈয়দপুরে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরম। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, আজ গরমের তীব্রতা কেমন দেখছেন আর গরমে জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন। একেবারে কাঠফাটা রোদ যাকে বলে, সেই কাঠফাটা রোদ এবং এই মাটি যেন হয়েছে একেবারে উত্তপ্ত উনুনের উপরিভাগ। তিল ধরনের স্বস্তি নেই এবং সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী এবং কর্মজীবীরা, যারা দিন এনে দিন খান। এমন শ্রমজীবী মানুষের সংখ্যা যেহেতু বেশি, যার ফলে সব থেকে অসুবিধা হয়েছে যারা কৃষিক্ষেত্রে কাজ করছেন এবং যারা শিল্প কলকারখানায় কাজ করছেন তাদের বেলায়। একই সঙ্গে গরমজনিত যে রোগগুলো আছে, বিশেষ করে পেটের পীড়া থেকে শুরু করে গলা ব্যথা, শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুড পয়জনিং, এই সমস্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। আমরা সৈয়দপুরের একটি শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে সেখানে খোঁজ নিয়ে দেখেছি, শয্যা সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী সেখানে ভর্তি আছে এবং বহির্বিভাগে প্রতিদিন প্রায় 1000 রোগী সেখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং পরিবেশবিদ যারা আছেন তারা বলছেন যে উত্তরবঙ্গের যে আবহাওয়া সেটি ক্রমশ উত্তপ্ততার দিকে যাচ্ছে। গড় তাপমাত্রা প্রত্যেক বছরই 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ছে। অন্য সময় যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ছিল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেটি কিন্তু এখন 37 থেকে 38, এমনকি ক্ষেত্র বিশেষে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। গতকালকে রংপুরের তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু উত্তরের আরেক জেলা নীলফামারী, সেখানকার সৈয়দপুরের তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং সৈয়দপুরে নীলফামারীর ডিমলায় তাপমাত্রা ছিল প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রংপুর শহর থেকে যত উত্তরের দিকে যাওয়া হচ্ছে ততই কিন্তু তাপমাত্রা উপরের দিকে উঠে যাচ্ছে। পরিবেশবিদরা বলছেন তিস্তা নদীর পানির যে প্রবাহ সেটি বন্ধ হয়ে যাওয়ার ফলে উত্তরের খাল, বিল, নদী নালা থেকে পানি শুকিয়ে গেছে, যার ফলে সূর্যের যে তাপমাত্রা সেটি অধিক পরিমাণে মানুষকে ভোগাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা যদি 37 ডিগ্রি সেলসিয়াস হয়, সেটির অনুভূতি হচ্ছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই সঙ্গে সবুজায়ন কমে যাওয়া এবং বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ার ফলেও কিন্তু গরমের মাত্রা বাড়ছে, এটিও বলছেন পরিবেশবিদরা। গ্লোবাল ফরেস্ট ওয়াচের সবশেষ তথ্য বলছে 2023 সালে কেবলমাত্র রংপুর জেলায় সবুজ আচ্ছাদিত এলাকা কমেছে 1190 একর পর্যন্ত। এর ফলেই কিন্তু রংপুরের যে তাপমাত্রা সেটি বাড়ছে এবং গরমের যে অনুভূতি সেটি ক্রমান্বয়ে বেশি হচ্ছে এবং জনজীবনে চরম অস্বস্তি দেখা দিচ্ছে। এ নিয়েই ছিল এই মুহূর্তে উত্তরবঙ্গের তীব্র তাপদাহের ফলে যে জনজীবনের দুর্ভোগ, সেই দুর্ভোগের সবশেষ খবর। এনি তীব্র দাবদাহে অতিষ্ঠ উত্তরের জনজীবন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। নানা অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোগান্তির যেন শেষ নেই ভোলা সদর হাসপাতালে। চিকিৎসা নিতে এসে রোগীরা আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকা ও তেলাপোকার উপদ্রব, ফলে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এত কিছুর পরও হাসপাতাল কর্তৃপক্ষের নীরব ভূমিকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন অঙ্কুর রায়। দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সদর হাসপাতাল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড জুড়ে। হাসপাতালে ঢুকলেই চোখে পড়বে নানা অব্যবস্থাপনার চিত্র। রাত নামলেই শুরু হয় ছারপোকার উপদ্রব। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়ায় তেলাপোকা। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পড়তে হয় অস্বস্তিতে। আইসি পোলাপেন সুস্থ করার লাগে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই। টয়লেটে দুর্গন্ধ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা নাই বললেই চলে। হাসপাতালটির চারপাশে দুর্গন্ধ আর ময়লা আবর্জনায় স্থয়লাভ, অথচ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ, এই তেলাপোকা ছারপোকা শুধু রুগী না, রুগীর আত্মীয় স্বজন, ডাক্তার, নার্স সহ সেবার কাজে যারা জড়িত তাদের জন্য কিন্তু ঝুঁকি তৈরি করছে। কর্তৃপক্ষ বলছে কীটনাশক প্রয়োগ ও পোকামাকড় নির্ধারণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে, তবে বাস্তবায়নে সময় লাগছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিদিন ওয়াশ আউট আমরা করছি, কিন্তু ঝামেলাটা হচ্ছে অন্য জায়গায়। কিছু স্ট্রাকচারাল ডিপার্টমেন্টই আছে, এগুলো যখন আমরা ওয়াশ করি তখন এগুলো আমাদের পুরোনো দেওয়ারগুলো ফাঁক ফোকরগুলো বেশি, সেসব জায়গাতে চলে গিয়ে পরে আবার এসে ডিস্টার্ব করতেছে। আমরা পিডাব্লিউডির সাথে কথা বলেছি, তারা হচ্ছে আমাদেরকে হেল্প করবেন বলছেন। ওই টাইলসের পাশে যে জায়গাগুলো আছে ওগুলো পুডিং করে দিয়ে যাতে ইনভেস্ট না করতে পারে। দ্রুত সমস্যার সমাধান না করলে এই রোগ নিরাময়ের স্থানটি পরিণত হতে পারে রোগ ছড়ানোর কেন্দ্র হিসেবে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসান ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন। পরিবেশ উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছে সেখানে।
মেলা থেকে আসি, উনি আমার চেয়ে আগের থেকে আসি। কখনো পাথরের কারণে দোলন এলাকা প্লাবিত হয় না। আপনি শোনেন, এইটা উল্টোটা ঘটেছে যে বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। আপনি দয়া করে এই সমস্ত বিভ্রান্তি বন্যা সিলেটের বাস্তবতা সারা জীবনই বন্যা। আপনি কোন দিন সিলেটে বন্যা ছাড়া ছিলেন বলেন তো আমাকে? আপনি এর সাথে পাথর উত্তোলনকে কোনোভাবেই জড়িত করবেন না। আর আমরা সারা জীবনই একটা ইকোট্যুরিজম জায়গা ছিল, এখনো তাই হবে। জি স্যার, আমরা 5 আগস্টের পর থেকে ভয়ঙ্কর লুটপাটের শিকার হচ্ছে এই অঞ্চল, বিশেষ করে খনিজ সম্পদগুলো, বালু এবং পাথর। আমাদের স্যার, সেই হিসাব আসলে কার কাছে আছে আমরা জানি না। কি পরিমাণ পাথর আর কি পরিমাণ বালু এখান থেকে লুটপাট হয়েছে, সেই মন্ত্রণালয়ের যেহেতু আপনার দায়িত্বে, তো এর মালিকও আপনারাই, কিন্তু এত লুটপাট হলো আপনার মন্ত্রণালয়ের যারা লোকজন তাদের কোনো নড়চড় আমরা দেখলাম না এখন পর্যন্ত। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 71 সালে আমার আব্বা এখানে এমসি কলেজে পড়াতেন। তো আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, তখন আমি আসতাম। এই এলাকাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে রীতিমতো। আমরা তখন এই ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, মুড়ির টিন বাসে করে আসতাম আমরা, প্রাইভেটটা আমাদের কোনো ট্রান্সপোর্ট ছিল না। কিন্তু এখানে আসে নামলেই আমরা একটা ইয়েতে পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য এগুলো দেখে আমরা খুব পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে, এগুলো কিন্তু এখান থেকে সরাতে হবে। এখানে একটা যুক্তি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ডিসিকে এবং ডিভিশনাল কমিশনারকে, আমি বললাম যে পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোত্থেকে, এই যে ভাঙাগুলো কোত্থেকে আসতেছে? তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসতেছে। টাঙ্গাইলে ফসল উৎপাদন খরচ কমাতে 65 কোটি টাকায় 184টি গভীর নলকূপ বরাদ্দ দেয় বিএডিসি। এসব নলকূপ সমিতির মাধ্যমে পরিচালিত হওয়ার কথা, অথচ বেশিরভাগ নলকূপই প্রভাবশালীদের দখলে। নিয়ম অনুযায়ী বিঘা প্রতি 1200 থেকে 1500 টাকা নেওয়ার কথা থাকলেও সিকি হিসাবে ধান আদায় করা হচ্ছে। এতে প্রতি বিঘায় 5 থেকে 6 হাজার টাকার ধান দিতে হচ্ছে কৃষকদের। সেই হিসেবে জেলার কৃষকদের অন্তত 10 কোটি টাকা ব্যয় বেড়েছে। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইল সদরের ভাটচান্দা গ্রামের কৃষক আব্দুল কাদের। বড় মৌসুমে তিনি ভাটচান্দা মৌজার গভীর নলকূপের আওতায় 2 বিঘা জমিতে ধান চাষ করেছেন, যেখান থেকে বিঘা প্রতি 25 থেকে 26 মণ ধান পাওয়ার আশা তার। তবে চড়া উৎপাদন খরচ মিটিয়ে পাওনা ধানের 4 ভাগের 1 ভাগ বা সিকি ভাগই দিয়ে দিতে হবে সেচ খরচ বাবদ। মেশিনালারে আমাদের পাখিতে 6 মণ করে ধান দিলেও আমাদের 2 বিঘায় তাতে 12 মণ ধান যায়। 12 মণ ধান গেলে নিম্নস্তর 12,000 টাকা যায়। বিএডিসির বরাদ্দ 184টি গভীর নলকূপের আওতায় সেচ বাবদ টাকার পরিবর্তে ধান নেয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে আব্দুল কাদেরের মতো 12টি উপজেলার কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলার কৃষকদের অভিযোগ, নলকূপগুলো সমিতির মাধ্যমে পরিচালনা করার কথা থাকলেও বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। পাখিতে 20 মণ ধান হয়, সিকি বাদ দেওয়া হয়তো 15-16 মণ পাই আমি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পাম্প পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা। ওই একজনের দেয়, আরেকজনের দেয় না, একজনের 2 মাস পরে দেয়, একজনের হয়তো 15 দিন পরে দেয়, এটা মেশিন চলে না। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক পর্যায়ের অর্থনীতির চাকা সচল রাখতে ও কৃষকদের লোকসান কমাতে নজরদারি বাড়ানোর তাগিদ। আর কৃষি কর্মকর্তা বলছেন, বিএডিসির আওতাধীন সেচের বিভিন্ন স্কিম আছে, যেগুলো স্কিম ম্যানেজারের দ্বারা পরিচালিত হয়। যে পরিমাণ টাকা অথবা ওই টাকা সমপরিমাণ ফসল যদি দেয়া লাগে, সেটা আগেই চুক্তিতে নির্দিষ্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় হয়, কৃষকের একটা অধিকার দিতে হবে, যাতে সে পরবর্তীতে বিভিন্ন আইনি লড়াইয়ে এই টাকাটা উনি উসুল করতে পারে। স্কিম ম্যানেজারদের সাথে কৃষকদের একটা চুক্তি হয়। এখন কৃষক যদি তার চুক্তিতে ধান নির্ধারণ করে থাকে, এখানে আমাদের তো করার কিছু নেই। বিএডিসির নির্বাহী প্রকৌশলী জানান, এ নিয়ে কোনো অভিযোগ তারা পাননি, পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেচ বিভাগ কৃষকের স্বার্থে কাজ করে, আমরা সবসময় এই বিষয়ে তৎপর। আমরা কোনো যদি এই অভিযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা সেই সাথে সাথে ব্যবস্থা নিই।
টাঙ্গাইলে গভীর নলকূপের আওতায় প্রায় 4,000 হেক্টরে বোরো চাষ হয়েছে। এসব জমি থেকে সেচ বাবদ কৃষকদের অন্তত 10 কোটি টাকার বাড়তি খরচ মেটাতে হচ্ছে। এখন টাঙ্গাইল। শেষ করবো এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ঈদের ফিরতি যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ চরমে, নৌপথেও যাত্রী চাপ। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জনের প্রাণহানি, আহত 15। পদ্মা সেতুতে দুর্ঘটনায় 2 জন নিহত। জোয়ার বৃষ্টির পানি আর বর্জ্য অব্যবস্থাপনায় বরগুনায় ডেঙ্গু প্রকোপ, বিশেষজ্ঞরা সতর্ক করলেও পদক্ষেপ নেই প্রশাসনের। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এবং নোয়াখালীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, অপরাধমূলক কাজে বাড়ছে নিবন্ধনহীন যানের অব্যবহার। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।